স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4টে 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 4টে কী কী? 1 নম্বর প্রশ্ন তোমরা পাবে যে খরা কাকে বলে, খরার কারণ। দ্বিতীয় প্রশ্ন পাবে যে বন্যা কাকে বলে, বন্যার কারণ। 3 নম্বর প্রশ্ন পাবে শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন সবুজ শক্তি কী বা কাকে বলে, এটি কিভাবে কাজ করে এবং এর প্রকারভেদ। এই 4টে প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বন্যা কী অর্থাৎ বন্যা কাকে বলে, আর তার সঙ্গেই আছে বন্যার কারণ লেখো অর্থাৎ বন্যা কী কারণে হয়। অ্যান্সারটা ভালো করে দেখো। বন্যা মূলত নদ নদীর সাহায্যেই সংঘটিত হয়। নদীর জলোচ্ছ্বাস যখন তার নিকটবর্তী এলাকাকে জলমগ্ন করে তখন বন্যা হয়। কোনো বিস্তীর্ণ স্থলভূমি যখন কিছুদিন ধরে জলমগ্ন থাকে তখন তাকে বন্যা বলা হয়। তারপর দেখো, বন্যা প্রধানত দুটি কারণে হতে পারে, প্রাকৃতিক কারণ আর মনুষ্যসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণে কী কী প্রাকৃতিক কারণে বন্যা হয় দেখো। 1 নম্বর হচ্ছে একটানা অতি বর্ষণের ফলে বন্যা হয়। 2 নম্বর হচ্ছে নদীর জলধারণ ক্ষমতা কমে গেলে বন্যা হয়। 3 নম্বর হচ্ছে ভূমিকম্প বা ধসের ফলে নদীর গতিপথ রুদ্ধ হলে বন্যা হয়। 4 নম্বর হচ্ছে অতিরিক্ত ভূমিক্ষয় হয়ে নদীর নব্যতা কমিয়ে দেয় যার ফলে বন্যা হয়। 5 নম্বর হচ্ছে ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে অন্য কোনো স্থানে বন্যা হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, মনুষ্য সৃষ্ট কারণ অর্থাৎ মানুষের কাজকর্মের ফলে কেন বন্যা হয় দেখে নাও। 1 নম্বর হচ্ছে অবৈজ্ঞানিক প্রথায় চাষ আবাদ, অতিরিক্ত অরণ্য ধ্বংস, অনিয়ন্ত্রিত পশুচারণের ফলে ভূমিক্ষয় বৃদ্ধি পায় যার ফলে নদীর নাব্যতা কমে যায় ও অল্প বৃষ্টিপাতেই বন্যা হয়। তারপর 2 নম্বর পয়েন্ট আছে, বিভিন্ন নদীতে অপরিকল্পিতভাবে বিদ্যুৎ প্রকল্প তৈরি করে জল সঞ্চয় করা হয়। এই জলের পরিমাণ বেড়ে গেছে, হঠাৎ করে জল ছাড়া হয়, জলের পরিমাণ বেড়ে গেলে হঠাৎ করে জল ছাড়া হয়, ফলে আশেপাশের এলাকা বন্যা হয়। যেমন এবছর অর্থাৎ 2000 সালের এখানে কথা বলা হচ্ছে, অক্টোবর মাসে নদিয়া ও উত্তর 24 পরগনায় এইভাবে বন্যা হয়েছে। তারপর হচ্ছে নদীর দুপাশে অপরিকল্পিতভাবে জনবসতি, ইটভাটা, চাষের জমি গড়ে তোলার ফলে বর্ষার সময় নদীর জল দুকুল ছাপিয়ে যতদূর যেতে পারত এখনও তা আর পারে না, ফলে তার আশেপাশের এলাকাগুলো বন্যা প্লাবিত হয়। পরের প্রশ্নের উত্তর দেখো। এবারে দেখো পরে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব আলোচনা করো। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রতিটি শক্তি নির্গমন থেকে প্রক্রিয়াকরণ পর্যন্ত ব্যবহারের প্রতিটি পর্যায়ে পরিবেশের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আমাদের দেশে বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে কয়লার ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের বিদ্যুৎ উৎপাদনকারী শিল্প থেকে যে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড প্রভৃতি গ্যাস নিঃসৃত হয় তা বায়ুমণ্ডলকে দূষিত করে এবং পরবর্তীকালে অম্লবৃষ্টি দেখা দেয়। তারপর দেখো, বিদ্যুৎ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে কয়লা পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে ছাই নিঃসৃত হয়ে জমা হয়। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা গন্ধকের পরিমাণ খুব কম থাকলে প্রত্যেক বিদ্যুৎ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান থেকে দৈনিক 100 টন সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়। যে সমস্ত শহর ও গ্রামাঞ্চলে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেই সমস্ত এলাকায় সবচেয়ে বেশি মাত্রায় বায়ু দূষণ ঘটে। দৈনন্দিন জীবন, শিল্প ও যাতায়াতের প্রয়োজনে শক্তি উৎপাদনের চাহিদা ক্রমশ বেড়েছে। প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি ব্যবহৃত হচ্ছে। এদের উৎপন্ন প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে যাচ্ছে, ফলে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বৃদ্ধি পেয়েছে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস হিসাবে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা সর্বাধিক। এর ফলে সমগ্র পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হয়েছে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলি
ক্রমশ পারমাণবিক শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। প্রায় প্রত্যেকটি দেশে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রগুলির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তেজস্ক্রিয় দূষণের মাত্রা ক্রমশ বেড়েছে। তারপরের প্রশ্নের অ্যান্সার দেখো। পরের যে প্রশ্নটা আছে, খরা কাকে বলে, খরার কারণগুলি লেখো। দেখে নাও, খরা বলতে এমন একটি প্রাকৃতিক বিপর্যয়কে বোঝায় যেক্ষেত্রে কোনো স্থানে নির্দিষ্ট সময়ের স্বাভাবিকের চেয়ে অনেক কম মাত্রায় বৃষ্টিপাত হয় বা বহু দিন ধরে বৃষ্টিপাত হয় না, বা সময়ের প্রেক্ষিতে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক বেশি থাকার ফলে মৃত্তিকাস্থিত জলের বাষ্পীভবনের হার সেই অস্বাভাবিক অনুপাতে বৃদ্ধি পায় ও মৃত্তিকা জনশূন্য হয়ে পড়ে। অতএব কোনো অঞ্চলে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টি হলে বা দীর্ঘদিন ধরে বৃষ্টি না হলে যে অস্বাভাবিক শুষ্ক অবস্থা দেখা দেয় তাকে খরা বলে। তারপর দেখো, ভারতে সেচ কমিশনের মতে খরাপীড়িত অঞ্চল বলতে সেই সব অঞ্চলকে বোঝায় যেখানে বছরে গড় বৃষ্টিপাত 1000 মিলিমিটারের কম হবে এবং বছরের 1/5 দিনে বার্ষিক বৃষ্টিপাত 75% কম হবে না, এবং সেচ অঞ্চল মোট কৃষি অঞ্চলের 20%-এরও কম হবে। তারপর দেখো, এখানে খরার কারণ, প্রাকৃতিক কারণ। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণে কোনো অঞ্চলে বায়ুমণ্ডল প্রচণ্ড উত্তপ্ত শুষ্ক হওয়ার ফলে খরা দেখা দেয়। 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের আধিক্য হলে খরা দেখা দেয়। তারপরে বলা হচ্ছে 3 নম্বর বলা হচ্ছে যে মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করতে যথেচ্ছভাবে অরণ্য ধ্বংস করে চলেছে। অরণ্য ধ্বংসের ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে বৃষ্টি কম হয় এবং খরার সম্ভাবনা তৈরি হয়। তারপর দেখো খরার প্রভাব। 1 নম্বর, যে অঞ্চলে খরা হয় সেখানে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। তীব্র জলসংকটের কারণে মানুষ যেখানে জল দেখে তা দূষিত না বিশুদ্ধ বাদবিছাড় না করেই গ্রহণ করে, ফলে নানা রকম জলবাহিত রোগের উপদ্রব দেখা দেয়। তারপর দেখো, জলের অভাবে গাছপালা শুকিয়ে যায়, পাতা ঝরে যায়, ফলে সালোক সংশ্লেষ বিঘ্নিত হয়। সালোক সংশ্লেষ বিঘ্নিত হলে পরিবেশে অক্সিজেনের অভাব দেখা দেয়। পরের পয়েন্ট হচ্ছে ভারত কৃষিপ্রধান দেশ। খরা হলে জলের অভাব দেখা দেয় আর জলের অভাবে কৃষিকার্য বিপন্ন হয়। এবারে দেখো পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা আছে, সবুজ শক্তি কি, এটি কিভাবে কাজ করে, এর প্রকারভেদ লেখো। এখানে কি বলা হচ্ছে দেখো, সবুজ শক্তি হলো সেই শক্তি যা পরিবেশকে দূষণ করে না এবং প্রকৃতিতে নবীকরণযোগ্য সূর্যালোক, বাতাস, বৃষ্টি, জোয়ার ভাটা ইত্যাদি শক্তির উৎসগুলিকে সবুজ শক্তি বলা যেতে পারে, কারণ এগুলি পৃথিবীতে সহজেই পাওয়া যায়, প্রাকৃতিকভাবে পুনরায় পূরণ করা যায় এবং এমনকি এটি পরিবেশের ক্ষতি করে না। কিভাবে এটা কাজ করে দেখো, এটা কিভাবে কাজ করে। শক্তির উৎস হিসাবে সবুজ শক্তি মূলত নবীকরণযোগ্য শক্তি হিসাবে প্রযুক্তি যেমন সৌরশক্তি। আরেকবার দেখো এখানটা কি বলা হচ্ছে, যে শক্তির উৎস হিসাবে সবুজ শক্তি মূলত নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, বায়োমাস এবং জলবিদ্যুৎ শক্তি। এই প্রযুক্তিগুলি প্রতিটি বিভিন্ন উপায়ে তা সূর্য থেকে শক্তি গ্রহণ করে, যেমন সৌর প্যানেল দিয়ে বা বায়ুর টারবাইন ব্যবহার করে শক্তি উৎপন্ন করে থাকে। তারপরে প্রকারভেদ 6টি আছে দেখো। 1 নম্বর হচ্ছে সৌরশক্তি। এই সাধারণ ধরনের পুনর্নবীকরণযোগ্য শক্তি সাধারণত ফটোভোল্টাইক কোষ ব্যবহার করে উৎপাদিত হয়, যা সূর্যের আলো গ্রহণ করে এবং বিদ্যুতে পরিণত করে। সৌরশক্তি বিল্ডিং গরম করতে, গরম জলের পাশাপাশি রান্না এবং আলোর জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে বায়ু শক্তি। বিশেষত উপকূলীয় এবং উচ্চতর স্থানগুলির জন্য উপযুক্ত বিশ্বজুড়ে বায়ু প্রবাহ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তারপর দেখো জলবিদ্যুৎ। জলবিদ্যুতে কি বলা হচ্ছে,
জলবিদ্যুৎ শক্তি নামেও পরিচিত। জলবিদ্যুৎ শক্তি নামেও পরিচিত। এই ধরনের সবুজ শক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য নদী, সোধ, বাঁধ বা অন্য কোথাও জলপ্রবাহ, কি বলা হচ্ছে দেখো, অন্য কোথাও জলপ্রবাহ ব্যবহার করে জলবিদ্যুৎ, এমনকি পাইপের মাধ্যমে জলের প্রবাহ ব্যবহার করে ছোট স্কেলে কাজ করতে পারে বা বাষ্পীভবন, বৃষ্টিপাত বা সমুদ্রের জোয়ার থেকে আসতে পারে। তারপরে পয়েন্ট বলা হচ্ছে জিও থার্মাল এনার্জি। এটা কি বলা হচ্ছে দেখো, এই ধরনের সবুজ শক্তি তাপ শক্তি ব্যবহার করে যা পৃথিবীর ভূত্বকের নিচে সংরক্ষিত থাকে। যদিও এই সম্পদটি উপলব্ধ করার জন্য ডিলিংয়ের প্রয়োজন হয়। ভূতাপীয় শক্তি হাজার হাজার বছর ধরে উষ্ণ প্রস্রবণে স্নানের জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং এই একই সম্পদটি বাষ্পের জন্য টারবাইন চালু করতে এবং বিদ্যুৎ উৎপাদন করতেও ব্যবহার করা যেতে পারে। তারপর বলা হচ্ছে বায়োমাস। এই পুনর্নবীকরণযোগ্য সম্পদটিকে সত্যিই একটি সবুজ শক্তির উৎস হিসাবে চিহ্নিত করার জন্য সাবধানতার সাথে পরিচালনা করা দরকার। বায়োমাসের পাওয়ার প্ল্যান্টগুলি শক্তি তৈরি করতে কাঠের বর্জ্য, দাহ্য বর্জ্য, কৃষি বর্জ্য ব্যবহার করে। তারপর কি বলা হচ্ছে দেখো, জৈব জ্বালানি। এখানে কি বলা হচ্ছে, উপরের উল্লেখিত বায়োমাস পোড়ানোর পরিবর্তে এই জৈব পদার্থগুলি ইথাইল বা বায়োডিজেলের মতো জ্বালানিতে রূপান্তরিত হতে পারে। 2010 সালের পরিবহনের জন্য বিশ্বের জ্বালানির মাত্র 2.7% সরবরাহ করার পরে জৈব জ্বালানি 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী পরিবহন জ্বালানির চাহিদা 25%-এরও বেশি মেটাতে সক্ষম হবে বলে অনুমান করা হয়।